আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার এসেছে। দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভোট কেড়ে নেওয়া হয়েছিল। সংখ্যালঘু হিন্দুদেরকে দেদারসে ভোট দেওয়ার এই একটা প্রক্রিয়া চালু ছিল। তারা যেত ভোট দিতে, কারণ তাদের ভোট দিতে কোনো সমস্যা হতো না, কারণ তারা ১০০% হচ্ছে আওয়ামী লীগের ভোটার। এছাড়া মনে করেন, আপনারা জানেন যে শেখ হাসিনা তার যে চরমপন্থী, জঙ্গি, এক্সট্রিমিস্ট, যে সমস্ত সন্ত্রাসী টাইপের নেতা কর্মী সমর্থক রয়েছে, সমর্থকরাও তাদের সন্ত্রাসী টাইপের। কারণ এরকম সন্ত্রাসী না হলে তো এরকম একটা চরমপন্থী, জঙ্গি, উগ্রবাদী দলকে ভোট দিতে পারে না। এদের ভোটাররাও চরমপন্থী, তো তারা ভোট দিয়ে দিত। এছাড়া এই সমস্ত চরমপন্থী লোকদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা জায়গা করে দিয়েছিল, ওই যে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। প্রকৃতপক্ষে তারা পড়াশোনা করে আসেনি। আর আওয়ামী লীগের লোকদের সবসময় দেখবেন যে তাদের গোলামতন্ত্র দরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ যাই করুক, ক্ষমতায় থাকুক, ভোট দিবে। আসমান জমিন এক হয়ে গেলেও এরা কিন্তু নৌকার বাইরে ভোট দিবে না, কারণ এরা নিজেদেরকে ওই দলের গোলাম মনে করে। তো তারা চেয়েছিল এদেশের মানুষকে গোলাম বানাতে, সেটাতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ ১৫ বছর ৬-৭ মাস পরে কিন্তু তাদের একটা অপমানজনক পতন হয়েছে। কারণ তাদের পতন অনিবার্য ছিল, শুধু সময় গণনা ছিল আর কি, যে কী পরিস্থিতিতে তাদের পতন হবে। অবশেষে তারা এমন তাদের একটা পতন হয়েছে, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান ক্ষমতায় এসেছেন। যদিও আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায়নি, কিছু কিছু ভোট দিতে গিয়েছে, সামান্য সংখ্যক। আওয়ামী লীগের ভোটাররা আপনারা জানেন চরমপন্থী। তারা সিদ্ধান্ত নিয়েছে নো ভোট, BOAT, ভোট আর কি, মানে নো ভোট নো ভোট। ওই ভোট হচ্ছে নৌকা আর কি, মানে নৌকাও নেই, ভোটও নেই। কারণ এটা গোলামদের একটা মার্কা। তো নৌকাটা হচ্ছে আওয়ামী গোলামদের একটা মার্কা। এই মার্কার বাইরে তারা ভোট দিবে না। এই মার্কায় চরমপন্থী শেখ হাসিনা থাকুক, গডফাদার শামীম ওসমান থাকুক, গডফাদার সন্ত্রাসী নিজাম হাজারি থাকুক, এরা তো ভোট পেত। তো কারা দিত? একটা দেশের একটা অংশ যাদের মধ্যে কোনো বিবেক নেই, সততা নেই, যাদের কোনো মনুষ্যত্ব নেই, বিবেক নেই, এই ধরনের মানুষগুলো কিন্তু আওয়ামী লীগ করে। এবং শেখ হাসিনা যদি তালগাছ মার্কা দিয়ে দেয়, সেটার মধ্যে তারা ভোট দিয়ে দিবে। মূলত শেখ হাসিনা তো না, শেখ হাসিনা তাদের পরিচালক। তাদের পরিচালক হচ্ছে ওই যে শেখ মুজিবের একটা বক্তৃতা আছে না, ওই বক্তৃতা। আওয়ামী লীগের লোকেরা দল করে কিন্তু ওই বক্তৃতা, ওদের বক্তৃতা ছাড়া আর তেমন কোনো এই কর্মসূচি নেই। কারণ এদের কোনো আদর্শ নেই। একটা দলের তো একটা আদর্শ থাকে, ভিত্তি থাকে, এদের সেটা নেই। এই দলটা মূলত শেখ মুজিবের ওই যে ৭ মার্চের বক্তৃতা নির্ভর একটা দল, এটাই চিনে। বুঝতে পেরেছেন? তো এখন এই আলোচনায় আসছে যে আমাদের বর্তমান যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান কতদিন ক্ষমতায় থাকবে। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ একটা সরকারকে কতদিন ক্ষমতায় রাখবে, সেটা হচ্ছে বড় বিষয়। কিন্তু ক্ষমতার টার্ম তো ৫ বছর। বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার, তার তো সেরকম এই গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হয়নি যে ৫ বছরের আগেই ক্ষমতা ছেড়ে দিবে। আপনারা জানেন, বিশ্বের উন্নত দেশে একটা লঞ্চ দুর্ঘটনা হলেই প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলে। কারণ হচ্ছে কি, আসলে তারা ক্ষমতার চেয়ারটাকে ক্ষমতা মনে করে না, জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে মনে করে। অথচ লঞ্চ কিন্তু সে চালায় না। জাপান সহ অন্যান্য দেশে আপনারা দেখেছেন এই সমস্ত ঘটনা ঘটে। তারা মানুষ হিসেবে কতটা মানবিক চিন্তা করেন, আমি মাঝে মধ্যে ভাবি। হয়তো আসবে এক সময় আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসার ঘটবে, মানুষের বিবেক আরও প্রসারিত হবে, মানুষের
মনুষ্যত্বের উপর বেশিরভাগ এগুলো নির্ভর করে। এর কারণ হচ্ছে তারা তো মানুষকে সেবা করতে আসে, পশ্চিমা দেশগুলোতেও আর কি। তারা তো দেশের মানুষকে ধর্ষণ করতে আসে না। কথা বুঝেন নাই? যা হোক, আপনারা দেখেন, প্রথম হয়তো জিয়া পরিবারের আমাদের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট আর কি, সাবেক সেনাপ্রধান মরহুম মিস্টার জিয়াউর রহমানের পর ওনার সুযোগ্যা হবে সহধর্মিণী আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশ চালিয়েছেন। আল্লাহ ওনাদেরকে স্বর্গবাসী করুক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে আল্লাহ স্বর্গবাসী করুক। মুসলমান হিসেবে আমরা সেটাই প্রত্যাশা রাখি। এখন ওনার সুযোগ্য ছেলে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান ক্ষমতায়। এখন দেশের মানুষ ওনাকে কতদিন ক্ষমতায় থাকতে দিবে সেটা হচ্ছে দেখার বিষয়। তো উনি এসেছেন, ক্ষমতাটাও জনগণের যে চাহিদা সেটার উপর নির্ভর করে। কথা বুঝতে পেরেছেন? উনি দেশের মানুষকে কতটা আপন করে নিতে পারে আর দেশের মানুষ ওনার উপর কতটা আস্থা রাখতে পারে সেটার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি। আর যেহেতু রাজনীতিতে এখন তেমন জ্বালাও পোড়ায় নেই, যেহেতু চরমপন্থী যে রাজনৈতিক দলটা ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু পরাজিত হয়ে এই জঙ্গি দলটি কিন্তু পালিয়ে গেছে ভারতে। তাদের সমস্ত গটিবাটি নিয়ে তারা পালিয়ে গেছে। বাংলাদেশের জ্বালাও পোড়ার রাজনীতি তারাও কিন্তু শুরু করেছে সর্বপ্রথম, কারণ এরা চরমপন্থী, তো উগ্রবাদী। আপনারা জানেন আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে 90-এর গণ অভ্যুত্থানের পর যে ইলেকশনটা হয়েছে, ওই নির্বাচনের পর ক্ষমতা আসার পর শেখ হাসিনা বলেছিল একদিনও শান্তিতে থাকতে দিবে না, এবং সে ওই 5 বছর 173 দিন হরতাল করেছে। কারণ ক্ষমতার চেয়ারটা অনেক লোভনীয়। কথা বুঝতে পেরেছি? শেখ হাসিনা এদেশের মানুষ, এদেশের সম্পদ, এদেশের মানুষকে ভালোবাসে না, এদেশের সম্পদকে ভালোবাসে আর ক্ষমতাকে ভালোবাসে। কারণ সে ক্ষমতা থাকতে দেখতেন যে তার পায়ে পড়ে তার এই নেতাকর্মীরা তাকে সালাম দিত। এটা সালাম না, এটা হচ্ছে একটা পূজা। পায়ে পড়ে একজন মানুষের পায়ে কেন পড়বে? কথা বুঝতে পারেন নাই? এটা তো ইসলামে নিষিদ্ধ আছে। হাঁটু গেড়ে কোনো কিছু করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে মুসলমানদের জন্য। যা হোক, আমরা যেহেতু দক্ষিণ এশিয়ায় আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত, তাদের তো এটা সংস্কৃতি যে হাঁটু ভেঙে পায়ে হাত বুলিয়ে দেওয়া, এটা নাকি সালাম। সালাম হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালামের বাংলা অর্থ এটা। তো পায়ের মধ্যে তো শান্তি থাকে না, তাই না? তো যেহেতু চরমপন্থী রাজনৈতিক দলটি তাদের গটিবাটি নিয়ে পালিয়ে গেছে, সেহেতু আমার মনে হচ্ছে যে ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য সেরকম কোনো অস্থিরতা তৈরি হবে না। সরকারও যাতে না করে সেটা, সবাইকে নিয়ে মিলেমিশে যাতে থাকে, ঠিক আছে? এখন বিরোধী দলের তো স্পেস রয়েছে, তাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে কোনো আগ্রাসী তেমন কোনো আন্দোলনে যাবে না, যাওয়া উচিতও না। কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ঠিক আছে? রাস্তায় হয়তো বহুদিন পরে কোটি কোটি মানুষ নেমেছিল 5ই আগস্ট, প্রতিদিন তো কোটি কোটি মানুষ নামবে না, এটা মনে রাখতে হবে। তো বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে ন্যায়ের ভিত্তিতে যদি সুষম বন্টন থাকে। ইসলামী ব্যাংক নিয়ে একটা ঝামেলা দেখা দিয়েছে। আমার মনে হয় দেশে তো প্রায় 70টার মতো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এখন ইসলামী ব্যাংক অনেকে বলে জামাত ইসলামের ব্যাংক। তো জামাত ইসলামের কর্মী সমর্থক বা জামাত ইসলামের লোকজনের যদি ওই ব্যাংক থাকে, আপনি মনে করেন তাদের সেই ব্যাংক, অনেক ব্যাংক তো তারা তো সোনালী ব্যাংক দাবি করেনি। আপনারা অন্যভাবে নিয়েন না, আমি ব্যাখ্যা করে বলছি আমার মতবাদ আর কি। ইসলামী ব্যাংক যদি জামাত ইসলাম নিতে চায়, তারা একটা ব্যাংক চেয়েছে, তারা তো বাংলাদেশ ব্যাংক চায়নি, তাই না?
সোনালী ব্যাংক চায়নি, রূপালী ব্যাংক চায়নি, অগ্রণী ব্যাংক চায়নি, পূবালী ব্যাংক চায়নি, সেগুলো বিএনপি নিতে পারে। অর্থাৎ সেখানে কি বিএনপির লোক বসবে আর কি, কথা বুঝতে পারেন নাই? দলীয় লোক তো প্রতিষ্ঠানের উচ্চ পদে বসানো হয়, এটা তো বাংলাদেশের সংস্কৃতিতে এসে গেছে। তো আমার মনে হয় দলীয় বিষয় না চিন্তা করে সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান মানুষ নিতে হবে, যারা ব্যাংক লুট করবে না, লুট হবার সময় চুপ করে থাকবে না। আপনারা জানেন শেখ হাসিনা তো সমস্ত ব্যাংকের টাকা নিয়ে গেছে, ব্যাংকে এখন যেটা রয়েছে কাগজ। তো জামাত ইসলামকেও যদি বা এনসিপিকেও যদি কিছু ভাগ দিয়ে দেওয়া হয়, ভাগ কি, এখন মনে করেন জামাত ইসলামেও কিন্তু অনেক যোগ্য লোক রয়েছে, বিএনপিতেও অনেক যোগ্য লোক রয়েছে, যোগ্য লোক না থাকলে তো তাদেরকে জনগণ ভোট দিত না। এখন ইসলামের সাথে যেহেতু জামাত ইসলাম একটা দল, আবার ইসলামী ব্যাংকও একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানেও ইসলাম রয়েছে, এখানেও ইসলাম রয়েছে। আমরা দেখছি যে শুনছি বিভিন্ন মিডিয়াতে যে ইসলামী ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার পর ইসলামী ব্যাংক থেকে মানুষ টাকা তোলার হিড়িক পড়ে গেছে। সেটা করা যাবে না, একটা অনাস্থার পরিবেশ তৈরি হবে। তারা যদি 5% 10% পায়, আসলে ঘটনা হচ্ছে রাজনৈতিক দল চালাতে অনেক টাকা পয়সা লাগে, তো ব্যাংকগুলোর কিন্তু অনেক আয় উন্নতি হয়, কথা বুঝতে পেরেছেন? তাদের অনেক রকমে তারা এই বিভিন্ন বড় বড় কোম্পানিদেরকে, শিল্পপতিদেরকে লোন টোন দিয়ে বিভিন্ন আয় ইনকাম করে। তো দলীয় যদি কোনো ব্যাংক থাকে বা কোনো দলের এই সমর্থনে যদি কোনো ব্যাংক থাকে, তাদের অর্থের সমস্যা হয় না। ওই যে অর্থের একটা আয়ের একটা অংশ তারা সেই দলীয় কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবে। সেই জন্য হয়তো ব্যাংকগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দখল নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে। আমার মনে হয় যেহেতু চরমপন্থী আওয়ামী যে ব্যাংক লুটেরা সেই দল পালিয়ে গেছে, এখন ব্যাংক লুট না করে, ব্যাংক তো লুট করতে পারবেই না, এর কারণ হচ্ছে এ সমস্ত লুটের কারণেই তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, কথা বুঝতে পেরেছেন? সমস্ত টাকা লুটে গেছে। এখন প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকার প্রায় 40 থেকে 41 হাজার কোটি টাকার কাগজ ছাপিয়েছে। এটা দেশের মানুষ জানে কিনা আমি জানি না, কারণ এখন কাগজই ছাপাতে হবে। কারণ শেখ হাসিনা, তার ওই যে এস আলম, প্রশান্ত কুমার হালদার, সালমান এফ রহমান, কত আছে, কত হাজার বলবো, এগুলো তো পুরনো নাম। আরও ভিতরে ভিতরে গোপনে কত আছে তার মাফিয়া, যারা সমস্ত ব্যাংকের টাকাগুলো একেবারে লোন হিসাবে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে। আরও কত ওই যে সিদ্দিক সিদ্দিক এই গ্রুপ, তারপরে আছে তো বসুন্ধরা গ্রুপও তো লোন নেয়। যাক, বসুন্ধরা গ্রুপ তো পালাতে হয়নি, তারা এখনও দেশের মধ্যে রয়েছে। এই যাক, আস্তে আস্তে আপনাদেরকে বলবো কারা কারা কে কত টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। তো সরকারকে বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করেই কিন্তু সরকার চালাতে হচ্ছে। তা আমার মনে হয়, আমি বলছি আর কি, এটা আমার অনুরোধ, যাতে এই সরকার বা বিরোধী দল তাদের মধ্যে, অর্থাৎ বিএনপি, জামায়াত ইসলাম বা এনসিপি, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি করা ঠিক হবে না। কারণ তারা ভাতৃপ্রতিম। চরমপন্থী দলটা যেহেতু পালিয়ে গেছে, তারা যাতে কোনো ইস্যু না পায়। আপনারা জানেন তাদের একটা ভোট ব্যাংক আছে, হিন্দুদের ভোট ব্যাংক রয়েছে, প্রায় বাংলাদেশের 2.5 কোটির মতো হিন্দু। তারপরে আওয়ামী লীগের কিছু চরমপন্থী লোক রয়েছে, মুসলমান প্রকৃতির দেখতে আর কি, তারা মিলে তো একটা দল, কথা বুঝেন না? এখন তারা তো ভোট দিতে পারছে না, তাদের অনেক অস্থিরতা, নৌকায় ভোট দিতে পারলো না, শেখ মুজিবের বক্তৃতা চলে না, দলটা নিষিদ্ধ হয়ে গেছে, একটা চাপা উত্তেজনা রয়েছে আর কি। তো চাপা উত্তেজনা তো থাকবে, সেই উত্তেজনা যাতে প্রসারিত না হয় সেই প্রচেষ্টা থাকতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেমিশে থাকতে হবে, শুধু আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ তো এদেশের সহাবস্থান চায়নি, তারা এদেশের মানুষকে কীভাবে গুম খুন হত্যা করেছে, ব্যাংক লুটে নিয়েছে, শেয়ার বাজার লুটে নিয়েছে, শেয়ার বাজার লুটের পর প্রায় বহু মানুষ আত্মহত্যা করেছে, সেটা আপনারা জানেন, সমস্ত সম্পদ হারিয়ে। তো এই দলটাকে কোনো রকমেই ছাড় দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এই দেশের জন্য একটা বিষ, আওয়ামী লীগ একটা বিষ। এখন প্রাইম মিনিস্টার তারেক রহমান
কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে। আসলে জনগণ কতদিন রাখবে? আমি তো বলেছি, সরকার তো তার জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ফ্যামিলি কার্ড বা অন্যান্য বিভিন্ন বিষয়াদি চালু করে দেশের মানুষের এই জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করতেছে বা তার জনপ্রিয়তা বৃদ্ধি করার চেষ্টা করছে। তো এই যে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান তার ফ্যামিলি কার্ড দিল, কাকে দিল? ঠিক আছে, দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি সবাই কার্ড পাবে, আমরা চাই। আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে উবে যাবে না, তাই না? বাতাসের সাথে মিলিয়ে যাবে না। এই দেশে হয়তো তারা চুপচাপ থাকবে আর কি। চুপচাপ থাকাটাই তাদের জন্য হবে সবচেয়ে ভালো পদক্ষেপ, কারণ তারা নাড়াচাড়া করলে কিন্তু সমস্যা আছে, তাই না? সেটা তাদেরকে বুঝতে হবে, কারণ তাদের যে মনোজগৎ সম্বন্ধে মানুষ ধারণা পেয়ে গেছে। আচ্ছা, ফ্যামিলি কার্ড পেয়েছে একটা আওয়ামী মফিজ মহিলা আর কি, মহিলা মফিজ লীগ। দেখেন সে কি বলছে ফ্যামিলি কার্ড পাওয়ার পর। বুঝতে পেরেছেন? জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, ফ্যামিলি কার্ডের টাকা। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন যে আওয়ামী মফিজ, এই সমস্ত মফিজরা কিন্তু আওয়ামী লীগের সমর্থক। বুঝতে পেরেছেন? ফ্যামিলি কার্ডটা দিল মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, আর স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর। এখন এটা কেন হলো? এটা হচ্ছে ভাইরাস, বুঝতে পেরেছেন? জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাইরাসটা তাকে আক্রান্ত করেছে। তার চেহারা তো দেখেছেন, শেখ হাসিনার চেহারার সাথে প্রায় মিল আছে, এরকম বিধ্বস্ত অবস্থা। গরিব মানুষ বাংলাদেশের এখন কি বলবো, ওই ভাইরাসটা মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ভাইরাসটা এসেছে। ওই রাস্তাঘাটে তো সবসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান চলতো, তো সেটা শুনতে শুনতে দেখেন মানুষের মনোজগৎ কীভাবে কন্ট্রোল করা যায়। শেখ হাসিনা তো এই দেশটাকে গোলামের দেশ পরিণত করার জন্য মাইকে এখানে সেখানে শালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিত। আর সারাক্ষণ বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়া মেট্রো রেল একটা দেখাতো আর পদ্মা সেতু। 15 বছরের শেষ সময়ে এসে ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগে মেট্রো রেলের উদ্বোধন করেছে আর পদ্মা সেতু একটার উদ্বোধন করেছে। এই 15 বছরে এটাই তাদের সম্পদ। তো এটা দিয়ে 15 বছর 7 মাস এটা দেখিয়ে দেখিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ওই দেশের মানুষকে উন্নয়নের গাল গল্প খাইয়ে চালিয়ে গেছে। তো এই যে মহিলাটা দেখেন, সে টাকা পেল এই সরকারের, মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের ধানের শীষের মার্কার, সে স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সমস্ত মূর্খ অশিক্ষিত মানুষগুলোকে ব্রেন ওয়াশ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এরা জানে না, ওই শুনেছে শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কারণ এই স্লোগানগুলো যেভাবে দেয় তারা রিসার্চ করে যে কোন কণ্ঠের স্লোগানটা জালময়ী হয়, ভালো হয়, এগুলো মানুষকে আকৃষ্ট করে। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকেও তার কর্মসূচি বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। শুধু প্রচার করলে তো হবে না, বাংলাদেশের মানুষকে খাওয়াতে হবে। জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে গেছে, কারণ আমি তো বলেছি প্রায় সরকার 40-41 হাজার কোটি টাকার কাগজ ছাপিয়েছে, কারণ শেখ হাসিনা তো সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। এখন যার চেক বই রয়েছে, যাদের টাকা রয়েছে, তারা তো ব্যাংকে যেয়ে দাঁড়িয়ে থাকে। এখন তাদের টাকা তো এই কাগজ ছাপিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই কারণে মূল্যস্ফীতি আগে যা ছিল সেটাই, হয়তো 2-4 টাকা বেড়েছে আর কি। চাল যেটা মোটা চাল 28 চাল যেটা এই 55 টাকা ছিল, সেটা হয়তো 57-58 টাকা হয়েছে, এইটুকুই। কারণ ওই যে গ্যাপটা, ওই যে শেখ হাসিনা সমস্ত টাকা নিয়ে গেছে, সম্পদ নেই, এ কারণে মূল্যস্ফীতি ওই যে ডলারের দাম বাড়ার কারণে। কথা বুঝতে পেরেছেন? তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে প্রচারণার দিকে না নিয়ে শুধু জিনিসপত্রের দামটা কীভাবে কমিয়ে রাখা যায়। এই দেশের কিন্তু 18 কোটির মধ্যে প্রায় 17 কোটি মানুষই দরিদ্র। শেখ হাসিনা সে নিজেই বলতেছে 1 কোটি সে কার্ড দিয়ে গেছে, স্বল্প মূল্যে চাল পাওয়ার কার্ড। তো 1 কোটি হলে প্রায় 5 কোটি মানুষ এটার অংশ ছিল। দেশ তো দরিদ্র, কিন্তু সে বলতো সে সিঙ্গাপুর বানিয়ে গেছে। বুঝতে পেরেছেন? এছাড়া রাজপথে তো আমার মনে হচ্ছে জ্বালাও পোড়াও হবে না। বিরোধী দলের সাথে জামাত ইসলাম বা এনসিপির সাথে সরকারকে নিষ্ঠার সাথে তারা যাতে আন্ডার দ্য টেবিল
তারা আলাপ আলোচনার মাধ্যমে চলে। এরপর তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে নির্বাচন হবে, নির্বাচনে যে নির্বাচিত হবে সমঝোতা কি অর্থাৎ ভ্রাতৃপ্রতিম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, পাশাপাশি তারা সবাই জ্বালাপোড়া করবে না, তাহলে দেশের সম্পদ নষ্ট হবে না, সেটা আমরা প্রত্যাশা করি। তো বিরোধী দল তো জামাত ইসলাম, তারা আপনারা দেখেছেন জ্বালানি তেল ওইটার দাম বৃদ্ধি করার পর, বিদ্যুতের দাম বৃদ্ধি করার পরও তারা আন্দোলন করেনি। তারা জানে দেশে সম্পদ জিরো, শেখ হাসিনা জিরো করে দিয়ে গেছে। এটাই দেশের মানুষ জানেও না। ওই যে মহিলা মফিজ বললো না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এ সমস্ত মফিজরা তো জানে না তার প্রতি 1 কেজি চাল থেকে শেখ হাসিনা 45 টাকার মতো করে লুটে নিয়ে গেছে। হ্যাঁ, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই মোটা চাল যেটা 28 চাল ছিল 55 টাকা। তাহলে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সময় 2006 সালে সে চাল ছিল 14 টাকা 15 টাকা। তাহলে প্রতি কেজি চাল থেকে সে প্রায় 40 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সমস্ত মফিজরা কিন্তু জানে না। তো সেটার প্রেক্ষাপট সেটা সে সারের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আপনারা জানেন ওই সময় বিদ্যুতের ইউনিট ছিল 1 টাকা 60 পয়সা 65 পয়সা এরকম। সেই বিদ্যুৎ সে 17-18 টাকা করেছে, বা 8-9 টাকাও যদি করে তাহলে সেটা কী এফেক্ট হবে বুঝেন নাই? বিভিন্ন রকমের রেট তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের। আবার চড়া মূল্যে এই সমস্ত বিদ্যুৎ সে কিনে নিত, কারণ বিদ্যুতের যে খাম্বাগুলা সব তার দলীয় লোকদেরকে দিয়েছে। তারা সবাই মিলেমিশে এদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে, ডলারে তারা সে টাকা নিয়ে গেছে। ওই যে বিদ্যুতের সামিট গ্রুপের আজিজ খান, সে 127 কোটি ডলার, অর্থাৎ সামিট গ্রুপের এটা শেখ হাসিনার ছেলে জয় আর ওই সামিট গ্রুপের আজিজ খান, তারা একসাথে চুরি করেছে আর কি। এ কারণেই জিনিসপত্রের দাম বৃদ্ধি। তো জনগণের মধ্যে তেমন আন্দোলনের যে অর্থাৎ জনগণের মধ্যে হতাশা নেই, কারণ জনগণ ভোট দিতে পারছে। শুধু আওয়ামী লীগের যে হিন্দু সমর্থক বা আওয়ামী লীগের চরমপন্থী সমর্থকদের মধ্যে একটা ওই এটার কি উষ্ণ ভাব আর কি, উষ্ণতা আর কি। তো উষ্ণতা করে লাভ হবে কি? তোমরা 15 বছর 7 মাস ভোট দিয়েছো না, কত ভোট দিয়েছো? এখন একটু স্থগিত থাকো। আওয়ামী লীগের লোক ভোট না দিলে এদেশ কীভাবে চলে সেটা একটু দেখো। তোমরা 10% যদি বা 15%ই ধরলাম, 15% যদি এই দেশ 15 বছর 7 মাস চালাতে পারো, তাহলে যারা এদেশের 85%, তাহলে তারা তো অন্তত 30 বছর চালানোর ক্ষমতা রাখে। তোমরা বছর 30 অপেক্ষা করো, তারপর দেখো মানুষের মধ্যে আসতে তোমাদের ব্রেনের বিবর্তন ঘটাও, কারণ ব্রেন ওটা তো চরমপন্থী উগ্র। এছাড়া সরকার মনে করেন ওই প্রায় 7 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছে। ঠিক আছে, বাজেট হবে, এত উন্নয়ন করার দরকার নেই। এত উন্নয়ন করলে সমস্যা, খালি জায়গায় জায়গায় টাকা খরচ হবে। আমার মনে হয় ওই দলীয় যে সমস্ত ওইখানে পাবলিক টয়লেটের ওইখানে মাটি ফেলা, ওই জায়গায় সুয়ারেজের লাইন ঠিক করা, এগুলো শক্তভাবে সামর্থ্যভাবে করতে হবে, অনেক স্ট্রংভাবে করতে হবে, যাকে বারবার ঠিক না করে ওগুলোর মধ্যে টাকা ব্যয় করা না হয়। তাহলে তো দেশের মানুষের সমস্যা হবে। ওদের জন্য টাকা খরচ করার জন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে হবে, তাই না? বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স আহরণ করতে হবে, এবং সরকারকে বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স আহরণ না করে ওদেরকে না খাইয়ে জনগণকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এটা আমার একটা বিনীত অনুরোধ। এখন 6,60,000 কোটি টাকার প্রায় 6,60,000 কোটি টাকার মতো সরকার রাজস্ব আদায় করবে বলে ঘোষণা দিয়েছে। প্রায় 7 লক্ষ কোটি টাকার বাজেট, 7 লক্ষ কোটি টাকা, 700,000 কোটি টাকা আর কি। এটা 7 লক্ষ কোটি টাকা, বিশাল একটা বাজেট। তো এই বাজেট শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছে। আগে তো বাজেট হতো, আপনি জানেন, স্বল্প বাজেট হতো। তো সে এই সমস্ত বাজেট করে করে বিদেশ থেকে লোন নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে লোন বসিয়ে দিয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকার লোন বসিয়ে দিয়ে গেছে। বিশ্বব্যাংক, IMF, ADB তারা বাংলাদেশের কাছে প্রায় 19 লক্ষ কোটি টাকা পাবে। এটার সুদ সরকারকে পরিশোধ করা হচ্ছে। রাশিয়া যে ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, সেখানে প্রতিদিন প্রায় 15-16 কোটি টাকা করে
সুদ দিতে হয়, প্রতিদিন দিতে হয়। সেখানে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো পরিশোধ করতে হবে। সে তো বাংলাদেশকে ওই যে বাংলাদেশের জন্য কিছু না বানিয়ে ওই একে ওকে দিয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র না বানিয়ে আদানির লাভের জন্য, ওটার সাথে আমার মনে হয় আদানির যে বিদ্যুৎ কেন্দ্র সেটার মধ্যে মনে হয় শেখ হাসিনার ইয়ে আছে, ইনভেস্ট আছে। শেখ হাসিনা হয়তো মনে হয় আদানির সাথে সেখানে অ্যাড হয়ে সেখানে ইনভেস্ট করেছে। শেখ হাসিনা তো টাকা চুরি করে টাকা, বুঝলেন না? বাংলাদেশের মানুষের টাকা চুরি করে সেগুলো করেছে। তার কাছে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, যেটার কোনো হিসাব নেই। কারণ সে, আমি তো বলেছি, প্রতি কেজি চাল থেকে বাংলাদেশের মানুষের প্লেট থেকে, প্রত্যেকটা মানুষের মাথা থেকে প্রতিদিন সে 40 টাকা করে লুট করেছে। 1 কেজি চালের কথা বলছি আর কি। একটা মানুষ যদি 2 দিনে 1 কেজি চাল খায় তো 2 দিনে তো আধা কেজি 1 কেজি চাল খায়, তাহলে প্রতি 2 দিনে সে বাংলাদেশের মানুষের মাথা থেকে এই 45 টাকা করে বিভিন্ন রকম প্রক্রিয়া করে সে দাম বাড়িয়ে টাকা নিয়ে গেছে। তো দেশ তো কিছুটা সংকটে রয়েছে, এর মধ্যে এই দেশ উত্তেজনার মধ্যে দিয়ে চলুক। তবে দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতার জন্য সরকারকে ট্যাক্স, যেটা বিদ্যুতের দাম টাম, এগুলো কম রাখতে হবে। কারণ দিবে থেকে বাংলাদেশের 20-22 লক্ষ মানুষ সরকারি কাজ করে, আর সবাই তো মনে করেন ক্ষতিগ্রস্ত। দেবে থেকে কৃষকের ফসল আপনারা দেখেননি কীভাবে পানির নিচে তলিয়ে গেছে? হাওড়ের লক্ষ লক্ষ কৃষকের ফসল তলিয়ে গেছে। তারপরে পুকুরে মাছ চাষ করলে মাছ মরে যায়, মুরগি মরে যায়, তাই না? বাংলাদেশের মানুষের তো তেমন সম্পদ নেই, বেশিরভাগ মানুষই দরিদ্র। তারা দেবে থেকে? বিদ্যুতের দাম, আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, বিদ্যুতের দাম যাতে কম থাকে, তেল পেট্রোলের দাম যদি কম থাকে, কারণ ওনারা তো রাষ্ট্র পরিচালনা করে গেছেন, তাই না? মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সেই সম্ভবত 2005-06 সালে একটা সাক্ষাৎকার দিয়েছিল, যে সময় 15 টাকা চালের কেজি ছিল। সাংবাদিক প্রশ্ন করেছিল মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে, উনি ওই সময় ইয়াং, জিনিসপত্রের দাম নিয়ে উনি বলেছিলেন যে আর কিভাবে দাম কমানো যাবে। এখন মোটা চালের কেজি কত? সাংবাদিক বলেছিল 15 টাকা। তো 15 টাকার নিচে কীভাবে চাল রাখা যায়? সেটা তো সম্ভব না। তো এগুলো মনে রাখতে হবে, সেদিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। কীভাবে কৃষিতে ভর্তুকি দিয়ে দেশের মানুষের খাবারের যোগান দেওয়া যায়, মানুষের পেটে তো ক্ষুধা লাগে, এই জিনিসটা করতে হবে। আর মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে বাংলাদেশের মানুষের জন্য মাংসের ব্যবস্থা করতে হবে। মাংসের কেজি 800-900 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল 120 টাকা ছিল মাংসের কেজি। ওনাকে দেশের মানুষকে ভালো কিছু খাওয়াতে হবে। মাংস না খেলে, ভালো কিছু না খেলে মানুষের মুখে কিন্তু হাসি ফুর্তি থাকে না। পেটের মধ্যে ভালো কিছু যদি যায়, সেতে কিন্তু মানুষের মন উৎফুল্ল হয়, ব্রেনে একটা ভালো মেসেজ যায়, তারপরে ওই যে ডোপামিন হরমোনের নিঃসরণ ঘটে, তখনই মানুষ ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। ওনাকে যেভাবে হোক বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের জন্য হালাল মাংস নিয়ে আসতে হবে, যেভাবে হোক, ঠিক আছে? এটা আমাদের অনুরোধ। বাংলাদেশের মানুষের কথা ভেবে লাভ নেই, কৃষকের কথা ভেবে লাভ নেই। 800 টাকা মাংসের কেজি হলে এটা চলে? এটা কোনো সিস্টেম না। বিশ্বের সব দেশে, সৌদি আরবের মতো দেশে এই 350 টাকা, বাংলাদেশি টাকায় 350 টাকায় গরুর মাংস পাওয়া যায়। বাংলাদেশে কেন 800 টাকা হবে? সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে এইদিকে নজর দিতে হবে। আর বিস্তারিত আলোচনা করলাম না, এটুকুই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে।